হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৫৮ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজ যে ভৌতিক ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব তা আমাকে অনিন্দ ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ঘটনাটা যেমনটা ভৌতিক ও লোমহর্ষক, ঠিক তেমনটাই শোকের এবং বিষাদের। এক সেকেন্ডও স্কিপ না করে ঘটনাটা শোনার অনুরোধ রইল। ঘটনাটা গত বছর ফাল্গুন মাসের, বিয়ের মাস। বিকাশবাবু, বিকাশ রঞ্জন মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে খুশির অন্ত নেই, কারণ ওনার একমাত্র মেয়ে লক্ষ্মীর বিয়ে ঠিক হয়েছে হালিশহর নিবাসী শ্রী রাখালচন্দ্র ঘোষাল মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র অনিন্দর সাথে, যে আমাকে ঘটনাটা ইনস্টাগ্রামে শেয়ার করেছে। অনিন্দ আমার দূর সম্পর্কের আত্মীয়। বিকাশবাবু ও সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়ে লক্ষ্মী বড় লক্ষ্মী মন্ত্র মেয়ে, সুশীলা, শিক্ষিতা ও গৃহকর্মে নিপুণা। বিকাশবাবুর পরিবার সম্পর্কে দু একটা কথা বলে রাখি, কারণ বন্ধুরা, তাতে করে তোমরা ঘটনাক্রম পরিষ্কার বুঝতে পারবে। বিকাশবাবুর আর 2 বছর চাকরি আছে। ওনার 2 ছেলে সুশীল আর সুবীর বিয়ের পর আলাদা হয়ে গিয়েছে। তারা মা বাবা বোনের সাথে যোগাযোগ রেখে চলে না, যেমনটা আজকাল বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে। এই ধরনের ঘটনাগুলো এখন গা সওয়া হয়ে গেছে। যাই হোক, বিয়ে দেওয়া তো আর চারটিখানি কথা নয়, প্রচুর খরচ। বিকাশবাবু একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। বেতন খুব বেশি নয়। 3 জনের তাতে অবশ্যই খুব একটা অসুবিধে হচ্ছিল না। বিকাশবাবু মেয়ের বিয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডে ওনার সারা জীবনের জমানো টাকার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তা মঞ্জুরও হয়ে গিয়েছিল। যদিও 2 বছর রিটায়ারমেন্টের পরে ওনাদের আর্থিক টানাটানিতে পড়তে হবে জেনেও তিনি প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকাটাই তুলে নেবার মনস্থ করেন, কারণ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। যাই হোক, বিয়ের 2 দিন আগেই উনি ওনার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করে ওই টাকা আনার জন্য কলকাতার অফিসের উদ্দেশ্যে রওনা দেন। ওনাদের অফিসে কাজের চাপ ছিল অনেকটাই। উনি স্ত্রীকে বলে যান যে যদি কাজে উনি কোনো কারণে আটকে পড়েন, তবে বিয়ের দিন সকালেই উনি একেবারে টাকা পয়সা ও 3 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরবেন। এদিকে বাড়িতে হুলস্থুল পড়ে গিয়েছে। আত্মীয় স্বজনে ছোট্ট বাড়িটা হয়ে উঠেছে আনন্দনগরীর রাজধানী। বিয়ের প্যান্ডেল, সাজসজ্জা, মানুষের শোরগোল, রান্নার গন্ধ, আলোর রোশনাই, ছোটদের ছুটোছুটি খেলাধুলো, এইসব বিষয় ওই বিয়ে বাড়িটাকে পূর্ণতা দিয়েছে। কিন্তু শুধু একটাই চিন্তা সুপ্রিয়া দেবী ও লক্ষ্মীর মন থেকে কিছুতেই দূর হচ্ছে না, আর তা হলো বিকাশবাবু জীবনের শেষ সম্বল হিসেবে অতগুলো টাকা নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরলে হয়। বিয়ের আগের দিন বিকাশবাবু বাড়ি ফেরেননি। সুপ্রিয়া দেবীকে উনি ফোন করে বলে দেন যে উনি অফিসের কাজে আটকে পড়েছেন। উনি লক্ষ্মীর সাথেও কথা বলেন। উনি বলেন, মারে,
চিন্তা করিস না, আমি টাকা পয়সা নিয়ে আর 3 দিনের ছুটি নিয়ে আগামীকাল সকালেই বাড়ি পৌঁছচ্ছি। দেখিস, ভগবানের অশেষ কৃপায় সব ঠিক হয়ে যাবে, তোরা সাবধানে থাকিস। বিয়ের দিন সকাল। বাড়িতে সকাল থেকেই একটানা সানাই বেজে চলেছে। নহবত বসেছে প্রধান গেটের ঠিক ওপরটাতে। আজ গোধূলি লগ্নে লক্ষ্মীর বিয়ে। কত কাজ। প্যান্ডেলের দায়িত্বে থাকা লোকেরা এসে সাউন্ড বক্স লাগাচ্ছে, আর বিয়েটা যেখানে হবে তার ঠিক ওপরে খুব সুন্দর এক ঝাড় লণ্ঠন লাগাচ্ছে। সবই তো ঠিক আছে, কিন্তু বিকাশবাবু তো এখনো বাড়িতে ফেরেননি। সুপ্রিয়া দেবী আর টেনশন সহ্য করতে না পেরে বিকাশবাবুর মোবাইল নাম্বারে একটা ফোন করেন। ফোনটা বেজেই চলেছে, কিন্তু বিকাশবাবু তো ফোনটা ধরছেন না। উনি কি তবে ফোনটা কোনো কারণে সাইলেন্ট করে রেখেছেন, নাকি ওনার সত্যি সত্যি কোনো বিপদ হয়েছে? লক্ষ্মীও বার কয়েক ফোন করে কোনো উত্তর না পেয়ে অধিক চিন্তামগ্ন হয়ে পড়ে। হঠাৎ সেন কাকু এসে লক্ষ্মীকে বলেন যে বিকাশবাবু বাস স্ট্যান্ড থেকে হেঁটে বাড়ির দিকে আসছেন। সেন কাকু পাশের বাড়িতেই থাকেন। ভীষণ ভালো মানুষ উনি বিকাশবাবুর বাল্যবন্ধু। তবে সেন কাকু একটা অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছেন। সেটা হলো যে যখন বিকাশবাবুর সাথে সেন কাকুর বাস স্ট্যান্ডে দেখা হয়, উনি সেন কাকুর সাথে একটা কথাও বলেননি। তাছাড়া বাবা হিসেবে বিকাশবাবুর মেয়ের বিয়েতে যতটা আবেগ ঘন থাকার কথা, তার চোখে মুখে তা ফুটে ওঠার কথা, তার লেশ মাত্র সেন কাকু দেখেননি। বিকাশবাবুর চোখ মুখ সাদাটে শুকনো, আর উনি চোখ তুলে হাঁটছেন না, চোখ নিচু করে খুব ধীরে ধীরে হাঁটছেন। এই শুনে লক্ষ্মী তো হাউ হাউ করে কাঁদতে শুরু করে। সুপ্রিয়া দেবী দৌড়ে যান বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। উনি কিছুটা যেতেই একটা 4 রাস্তার মোড়ের সামনে বিকাশবাবুকে দেখেন একটা গাছের নিচে চোখ বন্ধ করে বসে থাকতে। পরনে সেই বাড়ি থেকে পরে বেরোনো শার্ট ও প্যান্ট, হাতে একটা ছোট্ট কালো ব্যাগ। ওই ব্যাগটা উনি অফিসের যাবতীয় কাগজপত্র বহন করার জন্য সাথে রাখতেন। সুপ্রিয়া দেবী জিজ্ঞাসা করেন, কি গো, সব ঠিক আছে তো? তোমার কি শরীর খারাপ? বিকাশবাবু কোনো উত্তর দেন না। উনি শুধুমাত্র ঝিমোচ্ছেন তখন। সুপ্রিয়া দেবী ওনাকে হাত ধরে টেনে তোলেন। গা জ্বরে পুড়ে যাচ্ছে, চোখ দুটো টকটকে লাল। উনি ইশারা করে বলেন যে ওই কালো ব্যাগটাতেই টাকা আছে। সুপ্রিয়া দেবী কোনো ক্রমে ধরে ধরে বিকাশবাবুকে বাড়িতে আনেন। যখন উনি বিকাশবাবুকে বলেন বাড়িতে ডাক্তার আনার কথা, বিকাশবাবু তাতে ক্ষেপে ওঠেন। সন্ধ্যের একটু আগেই হালিশহর থেকে বর এসে হাজির। পরে বাসে করে বরযাত্রীরাও আসেন। বিকাশবাবু ধুতি ও স্যান্ডো গেঞ্জি পরে পরম পুণ্যের কাজটা করেন, কন্যাদান। সমস্ত মন্ত্র পড়ে, সমস্ত রীতি নিয়ম ও শুদ্ধাচার মেনেই বিকাশবাবু জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজটা সারেন। পিতা হিসেবে ওনার জীবন ধন্য হয়। বরযাত্রীরা পরম তৃপ্তি সহকারে আহার সম্পন্ন করে ফিরে যান। বাসর ঘর সেজে ওঠে আনন্দ ও কোলাহলে। পরের দিন বিকাশবাবু ভাব বিহ্বল হয়ে পড়েন কন্যা বিদায়ের সময়। উনি লক্ষ্মীকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন।
বাবা ও মেয়ের সেই পবিত্র কান্নায় ওই বিয়ে বাড়ির অন্তিম লগ্ন ভারাক্রান্ত হয়ে পড়ে। মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। পড়ে থাকে শূন্য বাড়ি ও মা বাবার এক রাশ শূন্যতা ও হতাশা। এটাই বিধির নিয়ম। তারপরেই ওই বাড়িতে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বিকাশবাবু ওনার স্ত্রী ও গুটি কয়েক আত্মীয়কে বলেন, লক্ষ্মীর বিদায়ের সাথে সাথেই তার জীবনের সমস্ত দায়িত্ব শেষ হলো। উনি সফল জীবন যাপন করেছেন, এবার তাকেও যে বিদায় নিতে হবে। সবাই অবাক। সুপ্রিয়া দেবী বলেন, সে কি গো, তোমার মাথাটাতা কি খারাপ হলো নাকি? বিকাশবাবু শুধুমাত্র একটাই কথা বললেন, আমি জীবিত নই। আমাদের জগতে একবার চলে গেলে জীবিত সমাজে ফিরে আসার আর অনুমতি পাওয়া যায় না। লক্ষ্মীমার বিয়ের জন্য অনেক অনুরোধ করে এইটুকু সময় আমি চেয়ে নিয়েছিলাম। আমার কাজ সম্পন্ন হয়েছে। ওই কন্যাদানী ছিল আমার স্বপ্ন, আমার জীবন সার্থক কাজ। শুধু আমি আমার স্ত্রীর কাছে ঋণী আর অপরাধী থেকে গেলাম। উনি স্ত্রীকে বললেন, তুমি চিন্তা করো না, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়েই তুমি বিয়েতে যে ধার দেনা হয়েছে তা মিটিয়ে দিও, আর রিটায়ারমেন্টের টাকাগুলি তুমি পরে অফিসে গিয়ে আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিও। বিদায়। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। তোমার সাথে সারা জীবন কাটানোর অঙ্গীকার আর পূর্ণ হলো না। এই যে আফসোস। বিদায়। সবাই ভালো থেকো। এই বলেই বিকাশবাবু সবার সামনেই ধুলোর কুণ্ডলিতে পরিণত হয়ে হাওয়ার সাথে ভেসে কোথায় মিলিয়ে গেলেন। সুপ্রিয়া দেবী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা গিয়েছিল যে উনি যে বাসে করে কলকাতা থেকে ফিরছিলেন তা দুর্ঘটনাগ্রস্ত হয় একটা ব্রিজের ঠিক ওপরে। ড্রাইভার সমেত 7 জনের মৃত্যু হয়েছিল ওই দুর্ঘটনায়। বিকাশবাবু তাদেরই একজন। মেয়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা আর তার পরিবারের প্রতি কর্তব্য পরায়ণতা তাকে ওই রকম একটা সহজাত পার্থিব কাজ করতে বাধ্য করেছিল। ভালোবাসা ও দায়িত্ববোধ মৃত্যুর পরও আত্মাকে পৃথিবীর সাথে বেঁধে রাখে। বিকাশবাবুর মতো মানুষের মর্মান্তিক ঘটনা হয়তো আজও পৃথিবীর কোথাও না কোথাও ঘটে চলেছে। অভিশপ্ত রাতের তরফ থেকে একটাই কামনা, বিকাশবাবুর আত্মা মুক্তি পাক, উনি শান্তি পান। বন্ধুরা, তোমরাও একই প্রার্থনা করো। তোমাদের গল্পটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করা যায় করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থেকো। ধন্যবাদ। গুড নাইট। তোমাদের রাত শুভ হোক।